আমি পদ্মজা। পর্ব 21। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসে। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন, ধানের মিলটা পাইয়া যাইতাছি। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বললেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বললেন, সে কইতে পারো। সে আমারে কি করছে জানো? কি কইল? শুনো মোর্শেদ। আচ্ছা আগে শুনো, আমি কিন্তু শহরের ভাষায় কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতাছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন। বললেন, আচ্ছা যেভাবে ইচ্ছা বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইল, শুনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্ম ফুলটারে তুইলা নিয়ে যাইতাছি। এই বিলে পদ্ম ফুলটারে চেয়ে দামি সুন্দর আর কিছু নাই, তাই আমার আর কিছু লাগবো না। বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়া দিলাম। বুঝলা লতা, মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করেন ভ্রু উঁচিয়ে। হেমলতা উঠে বসে বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হলো না। দায়সারা ভাবে বলেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবে যাই না ফেলাইছ। আমি তো আর সব জানতাই নই, আমাকে বলনি কেন? বইলা কি হইতো, ছেড়ি বিয়া দিতা, আর ছেড়িডা নায়ক, কত ছেড়ির লগে ঘষাঘষি করে। ছেড়িগুলাও নষ্টা, নষ্টদের সাথে চলে এই ছেড়াই। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে। পরিস্থিতি, ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে ঘা বাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়েন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে, তবুও পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পূর্ণা নতজানু হয়ে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভিজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছা করে না পা, মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আমার 3 জনকে কি করে মারলো আপা? জানি না, জিজ্ঞাসা করবো আম্মাকে। পদ্মজা ভাবলো, এবার বলল, করব, আজ না, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা
অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো কয়দিন পর পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যিই হচ্ছে? তুই কি মিথ্যা ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজার অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস, ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকালো, এরপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো, কিছুতে হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দুই বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্ত প্রেমা হন্তহন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলল, বড় আপা, দুলা ভাই আসছে। আমির আসার খবর শুনেই বাড়ির পেছনে দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ, গতকাল সকাল বিকেল বাড়ির সামনে ঘুরঘুর করছে। সেই খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ে তো আর মাত্র 3 দিন বাকি। এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এই কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ? উঠানে হেমলতা ছিল। আমির বাড়ির ভেতরে ঢুকতেই হেমলতার পা ছুঁয়ে সালাম করল। এরপর নতজানু হয়ে বললাম, কেমন আছেন আম্মা? হেমলতার চক্ষু জড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মা ডাকাও হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতার ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি। তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দার মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এইসব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে। আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়েও আবার দাঁড়িয়ে পড়ে। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে, কিন্তু কথাবার্তার মনে হলো লাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা। আমির আসতে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো, পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা, মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তিরতির করে বাতাস বইছে। সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে। আমির ডাকল, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন।
মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল। কসম লাগে, পালাবে না। পদ্মজা মাথায় ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতেই ইন্নালিল্লাহ। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতেরই পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম আর কসম দেব না, একবার দেখা দাও। পদ্মজার দুই ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা? কসম করে বলছে আর কসম দেবে না। আমি অধৈর্য হয়ে বলল, পদ্মবতী, অনুরোধ রাখো। এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পদ্মা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী, কপাল অবধি টেনে রাখা ঘুমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল। আমির বলল, এ মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল? আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল, মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পেছনে মগ্গাকে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসলো, বলল, যে ভাবিজান। মগার মুখে ভাবিজান ডাক শুনে পদ্মজা বিরক্ত হল, কিন্তু প্রকাশ করল না। বিরক্ত লুকিয়ে বলল, লিখন স্যার কথা আপনি ওনাকে বলেছেন? উনিটাকে? আপনার আমির ভাই, যে ভাবিজান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে সে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল, আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল, সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবু পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে? বুক ধরফর ধরফর করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। আমি পদ্মজা, পর্ব 22। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে, অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতির শাড়ি, গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আমাকে গিয়ে বলবি লেবু শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, উসকুস করছে।
ঘরবর্তী অন্যান্য মানুষ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজার বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন, সবসময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটা অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করে সরতে বলতি। পদ্মজা মায়ের কথায় জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করল। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো, সকালেই তো ঠিক ছিল, নিশ্চয়ই মেয়েগুলোর কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানার আঙুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি কে? আমির? না আম্মা, লিখন শাহ যে, উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজা অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারোর মন ভাঙবে ভেবে পদ্মজা এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানা পড়ুন। এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওইদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, ছেলে মেয়ে নিয়ে এসেছে। হেমলতা দরজার দিকে পা বাড়ান, তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ্য তুফান শুরু হল। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো, তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ে রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন শাহ। বাবার সাথে মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছা ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন। আর ছেলের নাকি মেয়ে পছন্দ গ্রামে। ছেলে জেদের কাছে হেরে আসতেই হলো। লিখনের পরনে ছাই রঙা শার্ট, চোখে সানগ্লাস, উত্তেজনায় হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝে সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। পদ্মজার কল্পনাকে নিয়ে সে সংসার পেতেছে, এবার হয়তো সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দর অবাক হয়ে তাকালেন। লিলির এসবে খেয়াল নেই, সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে তাকাতে দেখে খুক খুক করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝেছো আব্বু, এই গ্রামটা এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দনারী প্রবল আনন্দের সাথে বললেন, সে ঠিক বলেছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছ গাছালি, নদী,
রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয় না। ফাতিমা বিরক্ত গলায় বলল, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখন হাসি পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকালেন। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অনন্তপুরে মাতব্বর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন। ওনার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠবো? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়ে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছে। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিনই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ধ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো, এই খবরটা ওনারা পেয়েছেন বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারোর বিয়ে হবে হয়তো, চল। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়েছিল 2 লোক। দুজন লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ির ভেতরে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ এবং তাল গাছ। সবকিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি। সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামের আলোক ঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল। আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সে সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছেন, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বলেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসল। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছে আমার বাবা মা আর বোন, আর আম্মু আব্বু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি। আর এই যে বড় বড় গোফ দাড়িওয়ালা, উনি হচ্ছেন হৃদয়ন ভাইয়া, এই বাড়ির আরেক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তৎক্ষণাৎ চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করল, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলের বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে। চোখ পড়ে আলগা ঘরের ডান পাশে, কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়, নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দর আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময়ে এসেছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। শব্দর আলী লিখনের প্রশ্ন করেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বে ফরিনা গেটের দিকে তাকাই চিৎকার করে উঠল, এই তো আমার ছেড়াই আয়া পড়ছে, আমির এইখানে আয়, দেখা যা কারা আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পেছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে, হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্বে থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে বর্ণনা শুনেছে, তাছাড়া লিখন একমাত্র নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটা গতি কমিয়ে এগিয়ে এলো।
লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করল। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মুজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে ইনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ আমার দেখা। শব্দর আলী, ফাতেমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চেনে বললে আনন্দ সবারই হয়। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমি লিখন বিয়ে করতে গ্রামে আসছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান, পাত্রীকে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলগা ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলি কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভেবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাই করল। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটে থাকে। এক্ষুনি যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। আমি পদ্মজা, পর্ব 23। ফাতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলী চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের ওপর ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল। বলল, বিয়ে হবে না তো কি? বলছি যখন দেখবই। ভাইয়া, তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখ জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটা নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সে শুনে লিলি খুব হেসেছিল। তার ভাই এত ছোট মেয়েকে ভালোবাসলো। দিনগুলো কত সুন্দর যে ছিল। ম্যাট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকে শুটিং শুরু হলো। কথা ছিল 1 সপ্তাহ পর থেকে শুরু হবে। কিছু জরুরি কারণে আগে শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর শব্দটা কাটিয়ে বললেন, বিয়েটা এক দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কি দুর্ঘটনা? ফরিনা সন্দিহান গলায় বললেন, তার আগে তুমি কও তো, পদ্মজার লগে কি তোমার প্রেম টেমা ছিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করল। ধীর কণ্ঠে উত্তর দিল, না, শুধু আমার অপেক্ষা থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বলেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে, এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না। এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে, তাকে ফিরিয়ে না দিতেও পারে। আর পদ্মজা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কি আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতিমা মতামত জানালেন দৃঢ়ভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্তও না। শব্দর আলী মৃদু করে ধমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবো কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কি অপবাদ দিলে কি সে পচে যায়?
রিদওয়ান কিছু বলতে গেলে মুজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বললেন। এরপর শিক্ষাকে ডেকে বললেন, ওনাদের ঘরে নিয়ে যাও, আর আপনারা না করবেন না। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফুসফুস করছেন, সব রাগ পড়েছে হাওলাদার বাড়ির ওপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন? আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকে চোখের চশমা ছুঁড়ে ফেললেন বিছানায়। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাঁটতে দেখতে পারবো না। আহা, চুপ করো তো, সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজার নামটা লেখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্ত নিয়ে বললেন, তোমার যা ইচ্ছে করো, আমি পারবো না। ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা কড়া কিছু কথা বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকছে, লিখন আসেনি। আমেনা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে, মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজার বাড়ি যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ, মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দেবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলেই কি কাঁদবে? ভালোবাসেনি একটুও, মায়া নিশ্চয় জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ, সব যেন ভালো হয়। পুনা বারান্দার চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পেছনে গীত গাইতে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠানে এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ের উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ, পূর্ণার মন ছুতে পারছে না। প্রথমত, সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত, পদ্মজার জন্য লিখন শাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করেই চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কচলে আবার তাকালো। সত্যি তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। অন্তন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কান দিয়ে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে চলে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক ছাত করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করল, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চ কণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এখনো কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখন সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে যায় রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসে। পূর্ণা ফিসফিসিয়ে বলে, লিখন ভাই আসছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কই থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন আরও যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন, তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচে। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আরেকজনকে সাথে আলোচনা করতে থাকে লিখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই
ছেলেরও তারই সন্তান। এজন্যই সবার মাছ থেকে তুলে নিয়েছি, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়ায় বসতে দিলেন পদ্মজা। হেমলতা লিখন কিভাবে কি শুরু করবে বুঝতে উঠতে পারল না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে, তোমার 2টা চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বললেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই, কিন্তু এখন তা সম্ভব নয়। তবু পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চাই, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা, সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবেই বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখে দৃষ্টি রাখা মাটিতে। বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখছেন, অন্যের সন্তানেরটা দেখছেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। 2 চোখ জ্বলছে ভীষণ, এক্ষুনি কান্নারা ঢেলে ঢুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করল। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজা রূপে প্রেমে পড়েছিলে লিখন? লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলবো। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে 99% সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষটা শিরা উপশিরায় বিরাজ শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে, ভালোবাসা আরও বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষকে আমরা চাই। এজন্যই বুড়ো বয়সেও কুচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছা করে, অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্য, কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যায়। কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দিই? লিখন হাত জোর করে বলল, প্লিজ আন্টি। হেমলতা এক দৃষ্টিতে লিখনের দিকে তাকিয়ে আছে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয় না। পদ্মজা জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভোগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাছ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমির না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বললেন, এত বোঝো যখন, নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকাটা কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না, আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও হেঁটে এগিয়ে আসেন, লিখনের সামনে এসে দাঁড়ান, বললেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্য যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে
কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকে চাই, আমি সব ভেঙে ছুড়ে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না, আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখের জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না, শুধু এতটুকু বুঝতে পারলো হেমলতার কাছে জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে কুটসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে দুফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের ওপর বিশ্বাস, আস্থা পাচ্ছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। আমি পদ্মজা, পর্ব 24। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারিদিক ঝিকঝিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে ওঠে, পেছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁপ ছাড়ল। মোর্শেদ বললেন, তোর মায়ে কি আর ওঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়া ঘুমা, আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে। হেমলতা ঘুমাচ্ছেন বেঘুরে। শুনেছিলেন লিখন সাহাকে তিনি তার মা নিজেও ঘরে এনেছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না। তাই পদ্মজা ঘোমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেননি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে দাঁড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে, এক দৃষ্টি তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুর বাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া দুদিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছাড়া সে দিতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটাকে আদুরে শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানার মাথা ঠুকে ফুঁপিয়ে উঠল, অস্পষ্ট করে ডাকলো আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুললেন। পদ্মজা খেয়াল করলো না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলল, তোমাকে ছাড়া কেমন থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলল, গলার স্বর আগের অবস্থায় রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বললেন, বিয়ে হতেই হবে। বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত বোধ করল। হেমলতার প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা দুই পাশে নাড়িয়ে জানালো তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন, চুল খোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই। মাঝরাত। আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের সাথে। পদ্মজানির উত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো ঘরে গলে মেঝেতে পড়ছে। জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা তুমি নৌকা চালাবে? পূর্ণায় নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত প্রেমা যেন টের না পায়।
পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তহন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়িতে ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরো ভড়কে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কি তাইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে তিনি নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন, জ্যোৎস্নারাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি বৈঠা লও, ছাড়ো তোমার নৌকা, যত শিখি চাইবা তুমি ততই পাইবা। 104টা দুঃখী মানুষ হেসে ওঠে। মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করে যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের ছবি, কচুরি পানারা ভেসে যাচ্ছে, সবকিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছে। মোর্শেদ নাকি গো? হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকল। মোর্শেদ হাত তুলে জবাব দিলেন, হ দাদা আমি। রাইতের বেলা যাইতেছ কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইর হচ্ছে দাদা, তোমাদেরই দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আর কারোর কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। শাসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। দুই মেয়েকে দুহাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চাঁদটা একদম মাথার ওপরে তাদের সাথে সাথে ঘুরছে। মোর্শেদ মনের সুখে গান ধরেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যেরও মাঝার, ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমো আর, আমি কয়দিন থাকমো আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। পাকনা চুল আমার বলতেই পূর্ণা পিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা স্বরে বলল, চুপ থাক, আব্বা কি সুন্দর গায়। মোর্শেদ গেয়ে যাচ্ছেন, এ ভাবিয়া হাসেন রাজা, হাইরে ঘর দুয়ার না বান্ধে, কোথায় নিয়া রাখবো আল্লাই, কোথায় নিয়া রাখবো আল্লাই, তাই ভাবিয়া কান্দে, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসেন রাজা, হায়রে বাঁচবো কতদিন, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। মোর্শেদ থামেন। 3 মা মেয়ে একসাথে হাতের তালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা 3টে মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক মারছে।